ইংরাজি শিক্ষক জগবন্ধু বাবু অর্থাৎ ছাত্রছাত্রীদের প্রিয় জগা স্যার একদিন ক্লাসে এসে একটা গন্ডগোল করে ফেললেন। তিনি ক্লাসে ঢুকে প্রথমেই জিজ্ঞেস করলেন, দীপা বর কই? এই কথাটা বলা মাত্রই ক্লাসের মধ্যে এক কোণ থেকে দীপা উঠে বলল, সলজ্জ, একটু আবেগ মথিত, একটু মাথা নিচু করে স্যারকে বলল, স্যার, যে আমার জীবনে এখনো আসেনি, কেন আমাকে সেই ভবিষ্যৎ স্বপ্নের জগতে স্যার ঠেলে দিচ্ছেন? আমি তো এখনো একটি ছাত্রী স্যার। জগা স্যার বুঝতে পারলেন সমস্যাটা কোথায় হয়েছে। আসলে জগা স্যার সেদিন ক্লাসে এই ট্রান্সলেশনটাই করাবেন বলে এসেছিলেন, কারণ অনেক ছাত্রছাত্রীরাই ইংলিশটা ঠিক পারতো না লিখতে, গ্রামের ছেলে মেয়ে তো। আসলে তিনি দীপাকে স্পেশালি কেয়ার নিতে চেয়েছিলেন। দীপে ইংলিশে খুবই কাঁচা, ওর বাবা বলেছিল যে মাস্টার দেখবেন। তো তিনি জানতে চেয়েছিলেন যে দীপা বর কই, অর্থাৎ দীপার টাইটেল হচ্ছে বর। ওনার জিজ্ঞেস করা উচিত ছিল এইভাবে, দীপা বর কই। কিন্তু দীপা আর বর এই টাইটেলের মাঝখানে আসলে জগবাবু গ্যাস অম্বলের রুগী, তো হয়তো দীপা বলার পরেই একটু ঢেকুর বা কিছু একটা উঠেছিল, চোঁয়া ঢেকুর, বদ ঢেকুর, যে জন্য ওইখানে একটু স্পেস পড়ে গেছে। আর ওখানেই গন্ডগোলটা হয়েছে, যে দীপা ভেবেছে বোধহয় ওর বরের কথা জিজ্ঞেস করছে। তো বিষয়টা বুঝে তখন জগা স্যার দীপাকে বোঝালেন, দীপা অ্যাকচুয়ালি কি জানিস তো, একদিন তো সেই দিনটা আসবেই না, সেদিন আমি যাব তোর বৈবাহিক অনুষ্ঠানে, সেদিন তুই কিন্তু ইংলিশে আমাকে ইন্ট্রোডিউস করবি তোর হাজব্যান্ডের সঙ্গে। তুই বলবি, স্যার, দিস ইজ মাই হাজব্যান্ড, দিস ইজ মাই হ্যান্ডসাম গর্জিয়াস হাজব্যান্ড, অ্যান্ড আই এম গোয়িং টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ ভেরি পিসফুলি অ্যান্ড হ্যাপিলি উইথ মাই হ্যান্ডসাম হাজব্যান্ড। তুই এভাবে ইন্ট্রোডিউস করবি। কি রে দীপা, করবি না? তখন দীপা খুব এক্সাইটেড হয়ে বলছে, হ্যাঁ স্যার, আমি তো বলবো, আর আমি এটাও বলবো স্যার। কি বলবো জানেন তো স্যার? আমি বলবো, আমার হাজব্যান্ডের দিকে তাকিয়ে বলবো, দেখিয়ে বলবো, হি ইজ মাই 100% বর 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 বর। স্যার বল, থাম থাম থাম, অত বর বর বলিস না, তাহলে তোর হাজব্যান্ড ভাববে বোধহয় কি যে তাকে তুই বর বর বলছিস। তো দীপা বলল, স্যার ওসব ছাড়ুন, আপনি প্লিজ আমাকে এবং আমাদেরকে ভালো করে ইংরাজি লেখাটা শিখিয়ে দেন, ইংরাজি বলাটা শিখিয়ে দেন, যাতে আমি আমার বাবার জামাইকে ইমপ্রেস করতে পারি স্যার। তো সেদিন আমিও ক্লাসে ছিলাম, জগা স্যারের ক্লাসে। জগা স্যার যেটা বুঝিয়েছিল আমি সেটা এবার তোমাদেরকে বোঝাবো। আসলে দীপা তো একা নয়, দীপার মতো দীপা, দীপান্বিতা, দীপাশ্রী, দীপালি, দীপক, দীপাঞ্জন, দীপব্রত, কত মানুষ আছে, কত স্টুডেন্টস আছে এই গ্রাম বাংলায় যারা ইংলিশটা লিখতে, পড়তে বা বলতে গেলে অসুবিধা হয়। তাদের জন্য জগা স্যার যেটা চেষ্টা করেছিলেন, আমি এখন তোমাদের জন্য সেটাই আবার চেষ্টা করছি বোঝাতে। ট্রান্সলেশন ক্লাস 2। দেখো, এই যে একটা ছোট গল্পের অংশ রয়েছে, একদিন সম্রাট আকবর খুব খুশি হয়েছিলেন। তোমাকে বুঝতে হবে এখানে ফাইনাইট ভার্ব কোনটা হয়েছিলেন, এটা পাস্ট ইনডেফিনাইট। কে খুশি হয়েছিল? কে দিয়ে প্রশ্ন করলে পেয়ে যাচ্ছি, সম্রাট আকবর। এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব। সে কি হয়েছিল? খুব খুশি হয়েছিল। আর প্রথমে একদিন রয়েছে, এই যে একটা টাইম বোঝাচ্ছে একদিন, ওটা প্রথমেই লিখে দেবো। আমি কি লিখে দিলাম? ওয়ান ডে, হয়ে গেল একদিন। এবার আমাকে নিশ্চয়ই জানো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট কে? সম্রাট আকবর। আমি লিখলাম কি? এম্পেরার, এই সরি, এখানে তো আমার লেখা উচিত ছিল এম্পেরার আকবর, এটা আমার লেখা উচিত ছিল। আমি লিখে নিয়েছি, কেন জানো? যাতে টাইমটা সেভ করা যায়। এম্পেরার আকবর লিখে দিলাম, সম্রাট আকবর। এরপরেই আমার হচ্ছে ভার্ব। ভার্ব কি হতে পারে? বিকেম। কেন? কারণ হওয়া ইংরেজি হচ্ছে বিকাম, তাহলে বিকামের পাস্ট ফর্ম কি? বিকেম। যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট, আমি দিলাম বিকেম। বিকেম দিতে পারো, অথবা তুমি সেখানে কি দিতে পারো? ওয়াজ। ওয়াজ ভেরি হ্যাপি, ভীষণ হ্যাপি হয়েছিলেন, ভেরি, খুব হ্যাপি হয়েছিলেন। আর হয়েছিলেন তার জন্য তো এখানে এসেছে বিকেম, তাহলে বিকেম ভেরি হ্যাপি। এরপরে হচ্ছে বীরবলের বুদ্ধি ও জ্ঞান দেখে। বুদ্ধি ইংরেজি উইট, জ্ঞান ইংরেজি উইজডম। বুদ্ধি এবং জ্ঞানটা কার? এরকম এখানে র রয়েছে বীরবলের, তাই আমি এখানে কি দেবো? বীরবলস উইট অ্যান্ড দেখো, উইট অ্যান্ড উইজডম। তাহলে বীরবলের উইট অ্যান্ড উইজডম, বুদ্ধি এবং জ্ঞান, জ্ঞানের কারণে উইথ, এখানে তিনি কি? সম্রাট আকবর খুশি হয়েছিলেন, ওয়াজ বা বিকেম ভেরি হ্যাপি, অথবা প্লিজড উইথ বীরবলস উইট, বীরবলের বুদ্ধি অ্যান্ড কি? উইজডম।
আবার দেখো এই যে জিনিসটা রয়েছে দেখে, এটাও একটা ক্রিয়াপদ, কিন্তু কিন্তু এটা নন ফাইনাইট, অসমাপিকা ক্রিয়া। দেখে আমি যদি কাউকে বলি জানিস তো আমি না সিনেমা দেখে, বলে থেমে গেলে তো অর্থ সম্পূর্ণ হবে না। তাই এইটা কিন্তু অসমাপিকা ক্রিয়া। দেখে, খেয়ে, গিয়ে, দেখিয়া, খাইয়া, যাইয়া, এগুলোকে বলে অসমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্ব। কিন্তু আমি যদি বলতাম যে আমি সিনেমা দেখেছিলাম, দেখেছিলাম, তো দেখেছিলাম অর্থ সম্পূর্ণ হচ্ছে, তখন সেটা হতো কি ফাইনাইট ভার্ব। তাহলে এখানে দেখেটা নন ফাইনাইট। তুমি জানবে দেখে বা দেখিয়া, খাইয়া, এই ধরনের জিনিসগুলোকে আনতে গেলে ভার্বের সঙ্গে কি যোগ করতে হয়, আইএনজি। তাহলে ইচ্ছা করলে এখানে যেটা আমি উইথ লিখেছি তার বদলে তুমি লিখতে পারতে যে নোটিসিং, NOTICING, নোটিসিং, নোটিসিং, বা তুমি লিখতে পারো সিইং। ঠিক আছে, নোটিসিং বা সিইং। কি দেখিয়া, বীরবলস, এই যে অ্যাপোস্ট্রফি এসটা দিতে হলো, দেখো বীরবলস উইট অ্যান্ড উইজডম। শুধু তো এখানে ট্রান্সলেশন শিখছি না, এই শব্দগুলো you are really in a situation that you can improve the stock of words. What is the situation? If you go through this translation class, you will improve the stock of words. তাহলে উইট মানে বুদ্ধি, উইজডম মানে জ্ঞান। এই উইট বা উইজডমটা কার, বীরবলের। তার জন্য এখানে কি হয়েছে, অ্যাপোস্ট্রফি এস। আমি আগের ক্লাসে একটা বলেছিলাম এই যে বীরবলের, এইগুলোকে যদি বস্তুর ব্যাপার হতো না, বস্তু ইনঅ্যানিমেট অবজেক্টের ক্ষেত্রে আমরা তখন উল্টে দিতাম উইট অ্যান্ড উইজডম অফ বীরবল। কিন্তু বীরবল তো মানুষ, ওই জন্য আমরা অফ ইউজ না করে তার যে আরেকটা সিস্টেম অ্যাপোস্ট্রফি এস দিয়ে আমি বলেছি। তাহলে প্লিজ উইথ বীরবলস উইট অ্যান্ড উইজডম, বা প্লিজ সিইং বা নোটিসিং বা অবজার্ভিং কি বীরবলস উইট অ্যান্ড উইজডম হয়ে গেল বুদ্ধি, জ্ঞান, দেখে। এর পরের লাইনে দেখো কি বলছে, তিনি কথা দিয়েছিলেন যে পুরস্কার হিসেবে বীরবলকে একটি বিশাল জমি দেবেন। এখানে দেখো দুটো ফাইনাইট ভার্ব রয়েছে, একটা হচ্ছে কথা দিয়েছিলেন, ওকে, আর এখানে জমি দেবেন, এই যে দেবেন। ঠিক আছে, তাহলে তিনি কথা দিয়েছিলেন, তাহলে তিনি কথা দিয়েছিলেন, এটা পাস্ট ইনডেফিনিট। কথা দিয়েছিলেন কে, তিনি। তাহলে আমি কি লিখছি, হি প্রমিসড, এটা কি ভার্বের 2 নম্বর, যেহেতু পাস্ট ইনডেফিনিট। হি প্রমিসড, এটা আমি এক চান্সে লিখে দিয়েছি। হি প্রমিস করেছিলেন যে তিনি একটি বিশাল জমি দেবেন, ওটাকে আমি ইনফিনিটিভ করেছি যে টু গিভ বীরবল, বীরবলকে দেবেন আ হিউজ ল্যান্ড, আ হিউজ ল্যান্ড, টু গিভ বীরবল এ হিউজ ল্যান্ড। এভাবেও করতে পারো, অথবা তুমি ক্লজ করতে পারো। দেখতে পাচ্ছ এখানে একটা যে রয়েছে, তার জন্য তুমি এখানে কি দেবে, দ্যাট। ওকে, দ্যাট তিনি কি বললেন, দ্যাট পুরস্কার হিসেবে বীরবলকে একটি বিশাল জমি দেবেন। আরে জমি দেবেন, দেবেনটা কে দেবেন এখানে কিন্তু সেখানে উল্লেখ নেই। আমি জানি সেটা কে, সেটা হচ্ছে কে, সেটা হচ্ছে হি। হি হচ্ছে কে, আকবর। আমি ধরে নিলাম এখানে হি, তাহলে তিনি দেবেন। ওকে, এই দেবেনটা মানে কি, তিনি দেননি, দেবেন ফিউচার। ফিউচার মানে কি, শ্যাল অথবা উইল, তাই তো। তারপরে ভার্ব দেওয়া ইংরেজি কি, গিভ। কিন্তু পুরো ব্যাপারটা যেহেতু পাস্টে রয়েছে, তাহলে উইল দিলে হবে না, উইলটাকে কি করতে হবে, উড। তাহলে আমি কি করব, আমি জেনে নিয়েছি দেবেন, কে দেবেন, কে দেবেন, কে দেবেন না সে দেবেন, পুরস্কার হিসেবে কে দেবেন, এই যে এখানে ধরে নেব সে দেবেন। কাকে দেবেন, বীরবলকে দেবেন। আর কি দেবেন, একটি বিশাল জমি দেবেন। ঠিক আছে, তাই একটা আমি লিখতে পারি, আমি লিখে দিয়েছি প্রমিস টু গিভ বীরবল আ হিউজ ল্যান্ড, অথবা এটাও লিখতে পারি বিকল্প, দেখো নীল কালিতে লেখা রয়েছে দ্যাট। এই হিটা ধরে নেবো, এই হিটা তো বোঝাই যাচ্ছে যে পুরস্কার হিসেবে বীরবলকে বিশাল জমি দেবেন কে, আকবর দেবেন। তো এখানে আমি সাবজেক্ট দিলাম হি, হি মানে কে, আকবর। এবার আমি কি বলবো, দেবেন। উইল কিন্তু লিখবো না, উইলের পাস্ট ফর্মটা লিখবো উড। কেন, উড এমনই একটা কাজ করবে, উডের মধ্যে পাস্টের কম্পোনেন্টও আছে, মানে এটা যে পাস্ট সেটাও ইন্ডিকেট করবে, আবার এটা যে ফিউচারে তিনি দেবেন বলেছেন সেই ফিউচারের সেন্সটাও থাকবে। তাহলে কি হবে, হি উড গিভ। আমরা জানি উডের পরে ভার্বের কত নম্বর হবে, 1 নম্বর। তো 1 নম্বর বসিয়ে দিলাম, হি উড গিভ। এবার দুটো অবজেক্ট দেখো, বীরবল কাকে দিচ্ছেন, বীরবল, আর কি দেবেন বলেছেন, এই হিউজ ল্যান্ড। তাহলে আমি মানুষ জাতীয় যে অবজেক্টটা সেটা আগে লিখেছি, বীরবলকে কি দেবেন, এই হিউজ ল্যান্ড। তাহলে কি হলো, যে এই যে হিউজ ল্যান্ড। এবারে আমি দেখো লিখছি যে হিউজ ল্যান্ড তিনি দেবেছিলেন, এখানে আমার দেবে বলেছিলেন, কিন্তু এখানে একটা জিনিস আমার লেখা হয়নি যে তিনি এটা দেবেন কি হিসেবে বলেছেন, পুরস্কার হিসেবে। তাহলে আমি এখানে বলছি, এখানে হবে কি, অ্যাজ। দেখো আমি লিখছি অ্যাজ এ গিফট, এটা আমার লেখা হয়নি, অ্যাজ এ গিফট। অর্থাৎ অ্যাজ এ গিফট মানে পুরস্কার হিসেবে, ওটা একদম লাস্টে দেবো, অ্যাজ এ গিফট।
কাকে দিচ্ছেন? বীরবলকে। কি দিয়েছেন? বিশাল একটা জমি। আর দেবেন, এটা দেবেন বলেছেন, এখনো দেননি, তাহলে পুরোটা কভার হয়ে গেল। এইভাবে অনেক দিন কেটে গেল, কেটে গেল, পাস মানে কেটে গেল, অর্থাৎ কেটে গিয়েছিল, পাস্ট ইনডেফিনিট। তাহলে এইভাবে ইংরেজি আমি একটা লিখেছি, কি দেখো, ভালো করে বোঝা যাচ্ছে নিশ্চয়ই। সিন্স দেন, সিন্স মানে থেকে, সিন্স দেন মানে কি, সেই সময় থেকে, মানে যেদিন প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সময় থেকে। অথবা আমি লিখতে পারি ইন দিস ওয়ে, এইভাবেই, অনেক দিন। তাহলে আমি এখানে হয়ে গেল কি, এইভাবেই, এইভাবে হয়ে গেল। এইভাবেটা কোথায় হলো? সিন্স দেন বা ইন দিস ওয়ে, এইভাবে অনেক দিন। এই যে লিখলাম মেনি ডেজ, কেটে গিয়েছিল, এই হয়ে গেল পাস্ট, কেটে গিয়েছিল। কিন্তু বাট আকবর তার প্রতিশ্রুতি পূরণ করলেন না, পূরণ করলেন না। কে পূরণ করেনি? আকবর। আকবর কি করেনি? পূরণ করেননি। তাহলে এটা পাস্ট ইনডেফিনাইট, এটা তো হবে কি পাস্ট ইনডেফিনাইট। তাহলে কি হবে? বাট আকবর, বাট আকবর সাবজেক্ট হয়ে গেল, কিন্তু হয়ে গেল আকবর, বাট আকবর এবার কি পূরণ করলেন না, ডিড নট কিপ, অথবা লিখতে পারি ফুলফিল। তাহলে হয়ে গেল পূরণ করলেন না, ডিড নট কিপ বা ফুলফিল তার প্রতিশ্রুতি। কি হলো? হিজ প্রমিস হয়ে গেল তার প্রতিশ্রুতি। তাহলে পূরণ কি পূরণ করলেন না? তার প্রতিশ্রুতি। তাহলে এইটা হলো সাবজেক্ট, আগে লিখেছি, তারপর পূরণ করলেন না কি লিখেছি? লিখেছি ডিড নট কিপ বা ফুলফিল। আর কোনটা পূরণ করলেন না? তার প্রতিশ্রুতি, হিজ প্রমিস। তোমরা হয়তো বলবে, স্যার আমরা ছোটখাটো মানুষ, আমরা অনেক সময় কথা দিয়ে কথার খেলাপ করি, সম্রাট আকবরের মতো মানুষও কি প্রতিশ্রুতি দিয়ে কথার খেলাপ করলেন? আসলে তা তো না, ব্যস্ত মানুষ হয়তো ভুলে গিয়েছেন কোনোভাবে। আর ওদিকে রয়েছে বীরবল, মানে শারীরিকভাবে কতটা বীর কতটা বলবান জানি না, কিন্তু বীরবল কিন্তু তার বুদ্ধি আর জ্ঞানের জন্য সত্যি বলিয়ান ছিলেন, আমরা সবাই জানি। এবারে দেখো, বলছে একদিন বিকেলে আকবর ও বীরবল রাজ উদ্যানে হাঁটতে গেলেন। হাঁটতে গেলেন মানে গিয়েছিলেন। তাহলে এটা হলো কি পাস্ট ইনডেফিনিট। গেলেন মানে কি গিয়েছিলেন। কে বা কারা গিয়েছিলেন প্রশ্ন করো, পেয়ে যাবে কি আকবর এন্ড বীরবল। এটা হচ্ছে কি সাবজেক্ট, গেলেন। আর প্রথমে রয়েছে একদিন বিকেলে, আমি বলেছি টাইমের ব্যাপারটা আগে দিয়ে দেবো। তাহলে কি হবে? তাহলে হবে ওয়ান আফটারনুন, সংক্ষেপে লিখতে পারো ওয়ান আফটারনুন, অথবা লিখতে পারো ওয়ান ডে ইন দা আফটারনুন। তাহলে ওয়ান আফটারনুন অথবা ওয়ান ডে ইন দা আফটারনুন হয়ে গেল একদিন বিকেলে। তাহলে একদিন বিকেলে কে, এবার আমি কাকে বসাবো? সাবজেক্টকে, আকবর এন্ড বীরবল হলো। সাবজেক্টের পরে এস ভিও কি আসবে? ভার্ব। ভার্বটা কি? একদিন বিকেলে আকবর এবং বীরবল হাঁটতে গেলেন। প্রথমে এই ভার্বটা হবে গেলেন, তাই তো? তাহলে কি হবে? গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। ওয়েন্ট এবার আমি এইভাবে লিখতে পারি ওয়েন্ট ফর এ ওয়াক, বা ওয়েন্ট ফর এ ওয়াক লিখতে পারি। অথবা এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে গেলেন হাঁটতে, হাঁটতে। এই যে হাঁটতে, এটা একটা নন ফাইনাইট ভার্ব। হাঁটতে ভার্বের গায়ে যখন তে থাকে ইনফিনিটিভ করতে হয়, অর্থাৎ হাঁটার আগে একটা ভার্ব। হাঁটা ইংরেজি যে ভার্ব মানে ওয়াক। যদি বলি খেলতে তাহলে হবে টু প্লে, যদি বলি হাঁটতে তাহলে হবে টু ওয়াক। তাই আমি লিখতে পারি হয় কি ফর এ ওয়াক, ওয়েন্ট ফর এ ওয়াক বা ওয়েন্ট টু ওয়াক, অথবা স্ট্রল। এই শব্দগুলো কিন্তু তোমার বাড়ছে স্টক ওভার। স্ট্রল মানে কি পায়চারি করা বা হাঁটা। তাহলে তারা দুজনে কোথায় গেলেন? এবার আসছে বাকিটা কি? গেলেন তো ঠিক আছে, বাকি রয়েছে এইটা। এগুলো হয়ে গেল রাজ উদ্যানে। ভালো করে দেখো, উদ্যানের সঙ্গে একটা একার রয়েছে, তাই তো? তাহলে তো এরকম হবে না যে তারা রাজ উদ্যান হাঁটতে গেলেন, না, রাজ উদ্যানে। সুতরাং একটা প্রিপোজিশন আনতে হবে। কি এলো? ইন, ইন দা রয়্যাল গার্ডেন হয়ে গেল রাজ উদ্যানে। তাহলে রয়্যাল গার্ডেন মানে রাজ উদ্যান, বাগান, আর তাতে একটা একার রয়েছে বলে আমি কি দিলাম? এইখানে দিলাম ইন। আমরা শেষের দিকে চলে এসেছি। হঠাৎ, হঠাৎ তারা দেখলেন বিপরীত দিক থেকে একটি উট আসছে তাদের দিকে। তাহলে এটা হচ্ছে কি? এর মধ্যে কিন্তু এর মধ্যে আবার দুটো পার্ট আছে, দুটো ক্লজ হচ্ছে। হঠাৎ তারা দেখলেন, তাহলে হঠাৎ তারা দেখলেন এই একটা ভাগ, দেখলেন। প্রশ্ন করো, প্রশ্ন করো কে বা কারা দেখলেন? তারা দেখলেন। তাহলে এই তারাটা কি? সাবজেক্ট, এটা ভার্ব। এবার তারা কি দেখলেন? বিপরীত দিক থেকে একটি উট আসছে তাদের দিকে। তাহলে আবার একটা এর মধ্যে ক্লজ তৈরি হচ্ছে, বিপরীত দিক থেকে। এই পরবর্তী যে ক্লজটা হচ্ছে তাতে সাবজেক্ট কিন্তু কি বা কে আসছে? একটি উট আসছে, এটা হচ্ছে ভার্ব। তো এটাকে আমি সংক্ষেপে এইভাবে লেখা যায় যে হঠাৎ করে, হঠাৎ এইটা দেবো হঠাৎ। হঠাৎের জন্য কি দেব আমরা? হঠাৎের জন্য দেখলাম সাডেনলি হয়ে গেল হঠাৎ, সাডেনলি।
তারা দেখেছিলেন, দে স এ ক্যামেল, একটা উটকে দেখেছিলেন। ডাইরেক্ট এইভাবে আইএনজি দিয়ে করা যাবে, ঠিক আছে। তারা একটি উটকে দেখেছিলেন কামিং টুয়ার্ডস দেম ফ্রম দ্য অপোজিট ডিরেকশন, অর্থাৎ তাদের দিকে আসছে, ফ্রম দ্য অপোজিট ডিরেকশন অর্থাৎ বিপরীত দিক থেকে তাদের দিকে এগিয়ে আসছে, ঠিক আছে। এইভাবে লেখা যায়। অথবা তুমি এটা ক্লজ করে করতে পারো, নাউন ক্লজ করে, যে হঠাৎ হঠাৎ তারা দেখলেন, সাডেনলি, সাডেনলি কি হবে, সাডেনলি দে স, এই যে দে স, দে সর পরে এটা তো আমরা লিখেছি এ ক্যামেল কামিং টুয়ার্ডস দেম ফ্রম দ্য অপোজিট ডিরেকশন, এটাও লিখতে পারো, আবার ক্লজ করেও লিখতে পারো, সাডেনলি দে স দ্যাট। এই দ্যাট মানে কি, এই যে তারা দেখলো, তারা দেখলেন, এখানে একটা ধরে নেবো কি, তারা দেখলেন যে বিপরীত দিক থেকে একটি উট আসছে। এই যে আসছে, এটা শুনতে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস লাগছে, কিন্তু যখন অতীতের পরিমণ্ডলে লিখবো ওটাকে আবার করে নিতে হবে কি, পাস্ট কন্টিনিউয়াস, তাই তো, কারণ এটা পুরো ব্যাপারটা এন্টায়ারলি পাস্টে রয়েছে। তখন কিভাবে, দ্যাট এর পরে কে আসছে না, এ ক্যামেল, তাহলে এটা সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্ট, সাবজেক্টের পরে কি হবে, ভার্ব, আসছে, আসছে হচ্ছে তো, সেটা ইজ কামিং না, কি দেবো, ওয়াজ কামিং। এবার কার দিকে আসছে, তাদের দিকে, তাহলে কি লিখবো, টুয়ার্ডস দেম হয়ে গেল, তাদের দিকে। একটা উট তাদের দিকে আসছে, কোন দিক থেকে না, বিপরীত দিক থেকে। ওই যে বললাম প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এগুলো প্রশ্ন করব, কোন দিকে আসছে, কোথা থেকে আসছে, তাই আসছে তাদের দিকে আগে বলে দিলাম টুয়ার্ডস দেম, এবার কোথা থেকে আসছে, ফ্রম দা অপোজিট ডিরেকশন অর্থাৎ বিপরীত দিক দিয়ে আসছে। তো আমি একটু দ্রুতই বললাম, এই কারণে বললাম যাতে অল্প সময়ের মধ্যে তোমরা জিনিসটা ক্যাপচার করতে পারো, ঠিক আছে। এটা বারবার দেখবে, এর মধ্যে অনেক নতুন নতুন শব্দ আছে, ঠিক আছে। দীপার মতো তোমাদেরও কিন্তু কি ভালো করে ইংরেজি শিখতে হবে। ইন ফিউচার ইউ হ্যাভ টু ইউজ দ্য ইংলিশ ইন ভেরিয়াস সিচুয়েশনস। আমি তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, বেস্ট অফ লাক। তোমরা দেখতে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। অল দ্য বেস্ট, ভালো থেকো।